প্রিয় ছাত্রছাত্রী বন্ধুগণ, আজ আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের আশরাফ সিদ্দিকীর লেখা একুশের কবিতাটির অক্ষরভিত্তিক আলোচনা করব। তোমাদের কাছে থাকা বইটি বের করো এবং আমার পড়ার সাথে সাথে তোমরাও বইয়ের দিকে মনোনিবেশ করো এবং কানকে খোলা রাখো আমার আলোচনা শুনবার জন্য। কবিতার প্রথমেই আছে, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। উক্ত অংশটি মদনমোহন তর্কালঙ্কারের লেখা শিশু শিক্ষা, যা 1848 থেকে 50 সালে লেখা হয়েছিল, সেই বইয়ের প্রথম খণ্ডের প্রভাত বর্ণন কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলা শিশু সাহিত্যে কবিতাটি একটি মাইলফলক। এর আগে বাংলা ভাষায় শিশুদের জন্য যা লেখা হয়েছিল তা প্রধানত গদ্যের মাধ্যমেই প্রকাশিত হতো। অনেকের মতে মদনমোহন তর্কালঙ্কারের প্রভাত বর্ণন কবিতাটি বাংলা শিশু সাহিত্যের প্রথম সার্থক কবিতা। একুশের কবিতায় এই লাইনের দ্বারা পাখি যেমন রাতের অন্ধকারকে সরিয়ে ভোরের সূচনা বার্তাকে ঘোষণা করেছে, তেমনি বাংলাদেশের সকল স্তরের মানুষ ভাষা আন্দোলনে সামিল হয়ে মাতৃভাষা বাংলার মুক্তি আনতে চেয়েছেন। কবি আশরাফ সিদ্দিকী তৎকালীন পাকিস্তান সরকার রাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে উর্দুকে স্বীকৃতি দিয়ে বাংলা ভাষার অস্তিত্ব বিলুপ্ত করার জন্য ভিতরে ভিতরে যে ফন্দি করেছিল তা বোঝাতে চেয়েছেন। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতোই সেই সুর, সুর নয় স্মৃতির ভাণ্ডার, সেই আমার দেশ, মাঠ, বন, নদী। একুশের কবিতা উক্ত অংশে কবি আশরাফ সিদ্দিকী বলতে চেয়েছেন সেই সকল বাঙালি শিশুদের কথা আজ যারা বড় মানুষে পরিণত হয়েছে। তারা প্রথম পাঠশালায় পড়েছিলেন পাখি সব করে রব। ধর্মপ্রাণ মানুষ যেমন ধর্মগ্রন্থে থাকা বাক্যগুলোকে পবিত্র বাক্য হিসেবে মনে করে ভক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করে থাকেন, তেমনি বাঙালি শিশু সে যেই ধর্মেরই হোক না কেন শিশু শিক্ষা বইয়ের এই কবিতা অনুরূপভাবে পাঠ করে থাকেন। ছোটবেলায় পাঠশালায় পড়ার সময় জন্মস্থানের মাঠ, বন, নদী, প্রকৃতি, পরিবেশ স্মৃতির মধ্যে যে মধুর ভাণ্ডারে পরিণত হয়ে থাকে, বয়স বাড়লেও সেই মধুর ভাণ্ডার থাকে ভর্তি। আমার দেশের জারি সারি, ভাটিয়ালি, মুর্শিদি আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। অংশটি কবি আশরাফ সিদ্দিকীর লেখা একুশের কবিতা থেকে নেওয়া হয়েছে। মা তার সন্তানকে জন্মের পর থেকে যে স্নেহ মায়া মমতায় লালন পালন করেন তাতে নেই কোনো ভেজাল। শিশু মনে যখন ভালোমতো কোনো শব্দের অনুভূতি জন্মায় না, তখন থেকেই মা তার সন্তানের কানের সামনে বিভিন্ন ছেলে ভুলানো ছড়ার সাথে অনেক গানের কলি গুনগুন করতে থাকেন।
সেরকমই কিছু গানের কথা কবি উল্লেখ করেছেন, যা বাংলা ভাষার অমূল্য সম্পদ। যে গানগুলির কথা কবি উল্লেখ করেছেন সেগুলি হলো যথাক্রমে জারি গান, বাংলার মুসলমানদের পল্লী সঙ্গীত বিশেষ। এই গানে বাংলাদেশে মহরমের বিশেষ দিনে কারবালার শোক আবহ ঘটনাসমূহ তুলে ধরে নৃত্য গীত সহকারে পরিবেশিত করা হয়। 1700 শতক থেকে বাংলায় জারি গানের ধারা শুরু হয়। সারি গান মাঝি মোল্লাদের গান বিশেষ। এই গানকে অনেকে শ্রম সঙ্গীত বা কর্মসঙ্গীত নামেও অভিহিত করেন। নৌকার মাঝি, শ্রমিক ও কর্মজীবী মানুষজন দলবদ্ধভাবে বা সারিবদ্ধভাবে কাজ করার সময় কাজে এক্সট্রা এনার্জি আনতে সকলে মিলে এই গান গাইতে থাকেন। ভাটিয়ালি উজান বলতে যেমন স্রোতের প্রতিকূলকে বোঝায়, ভাটি বলতে বোঝায় স্রোতের অনুকূল অবস্থা। বাংলাদেশে এবং ভারতবর্ষের একটি জনপ্রিয় গান হলো ভাটিয়ালি গান। এই গানগুলি মূলত মাঝি, নৌকা, দাঁড়, গুণ টানা ইত্যাদি বিষয়গুলির সাথে যুক্ত থাকলেও গ্রামীণ জীবন, গ্রামের নারীর প্রেম প্রীতি, ভালোবাসা, বিরহ, ব্যাকুলতা ইত্যাদির লক্ষ্য করা যায়। আধুনিক ভাটিয়ালি গানে ব্যবসায়ীরা উজান থেকে ভাটিতে গেলে ব্যবসা ভালো হবে ভেবে যে ভাবনা চিন্তাগুলো করে থাকেন তারই সুর ধরা পড়ে। মুর্শিদি গান বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান। মুর্শিদ শব্দটি আরবি, এর অর্থ এরশাদ বা আদেশ উপদেশ দেওয়া। মুরিদ বা ভক্তকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করে আধ্যাত্মিক পথে পরিচালিত করেন যিনি, তিনিই মুর্শিদ বা গুরু হিসেবে বিবেচিত হন। নিঃস্বার্থভাবে গুরু বা মুর্শিদ দুনিয়া ও জীবনের মোহবন্ধনে আবদ্ধ ভক্তকে মুক্তির পথ দেখান। মুর্শিদের গুণগান করা ছাড়া ঈশ্বর প্রেমের কথাও এই সকল গানের অন্যতম ভাববস্তু। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। এই অংশটি কবি আশরাফ সিদ্দিকীর একুশের কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশটির মধ্যে ইতিহাসের একটি চরম সত্য ফুটে উঠেছে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি পাকিস্তান নামক দেশের গঠন হয়। পাকিস্তানের একটি অংশ পূর্ব পাকিস্তান, আজ স্বাধীন বাংলাদেশ নামে পরিচিত। পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ মূলত আলাদা হয়েছিল ভাষাগত কারণে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বাংলাদেশে জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চালানোর চেষ্টা করলে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষ এর তীব্র বিরোধিতা করে। এর ফলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পাকিস্তানের খাজা নিজামুদ্দিন সরকারের পুলিশ বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও বুদ্ধিজীবীদের একটি শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি বর্ষণ করে। এতে প্রাণ হারান
আব্দুস সালাম, আবুল বরকত, শফিউর রহমান, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার সহ অনেকে। কবি আশরাফ সিদ্দিকী এই শহীদদের কয়েকটি পাখি হিসেবে উপস্থাপন করেছেন। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। উক্ত অংশটি কবি আশরাফ সিদ্দিকীর লেখা ২১-এর কবিতা থেকে নেওয়া হয়েছে। এই অংশে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শহীদ হওয়া সেই সব বীরদের কথা বলা হয়েছে। এতগুলো তরতাজা প্রাণ গুলিতে ঝাঁঝরা হলে বাঙালি জাতি আর নিজেদের চুপ করে রাখতে পারলেন না। তারা বাংলাদেশের মাঠে ঘাটে, রাস্তায়, হাটে, বনে জোটবদ্ধ হয়ে আন্দোলন চালানোর জন্য প্রস্তুত হতে লাগলো। এমন সময় পাকিস্তানের পুলিশ নির্মম অত্যাচারের মাধ্যমে হাজার হাজার মা বোনদের শরীরের উপর একদিকে যেমন পশুর মতো আক্রমণ চালায়, অপরদিকে নিরীহ লক্ষ লক্ষ বাংলা ভাষাভাষী মানুষদের মেরে ফেলে বাংলা ভাষাকে বিলুপ্ত করার জন্য চেষ্টা করতে লাগলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। এই অংশটি কবি আশরাফ সিদ্দিকীর লেখা ২১-এর কবিতা থেকে নেয়া হয়েছে। বাংলাদেশে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পাকিস্তান সরকার যে নারকীয় গণহত্যা চালিয়েছিল সেই ইতিহাস লিখতে গিয়ে ঐতিহাসিকগণ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন। বাংলাদেশে সেই সময় ভিতরে ভিতরে কাতারে কাতারে যে গণহত্যা করা হয়েছিল সে সকল খবর যাতে আন্তর্জাতিক মহলে না চলে যায় তার জন্য পাকিস্তান সরকার ছিল যথেষ্ট সচেতন। কিন্তু এরই মধ্যে কিছু কিছু সাংবাদিক বাংলাদেশে যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে যে সকল ঘটনা দেখেন তা তাদের এবং বিশ্বের শান্তিকামী মানুষদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছিল। যুদ্ধের সময় নারী, শিশু, বয়স্ক নাগরিক, অসুস্থ নাগরিকদের যে হত্যা করা যাবে না তা সম্পূর্ণরূপে অস্বীকার করে তৎকালীন বর্বর পাকিস্তান সরকার। এই গণহত্যা লীলা দেখে বাংলাদেশের আপামর জনগণের সাথে ভারতবর্ষ, সোভিয়েত ইউনিয়ন ও তাদের মিত্র দেশসমূহ এবং জাপান ও পশ্চিমের অনেক দেশের সাধারণ জনগণ পাকিস্তানকে যুদ্ধ থামানোর জন্য আবেদন করেছিল। পাকিস্তান কারো কোনো কথায় কান দেয় নাই। বাঙালি জাতি হার মানেননি। স্বাধীনতা ছিনিয়ে নিতে তারা রক্ত দিয়েছিল, রক্ত দিতে পিছপা হননি। অবশেষে গণ আন্দোলনে লক্ষ লক্ষ জনগণের রক্তে ১৯৭১ সালে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আত্মপ্রকাশের মধ্য দিয়ে আন্দোলন সমাপ্ত হয়। তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যেন বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসেন, যিনি বাংলা ভাষায় কথা বলতে ভালোবাসেন। কবি আশরাফ সিদ্দিকী তার ২১-এর কবিতায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির পর থেকে যে গণ আন্দোলনে মিছিল বের হয়েছিল সেই মিছিলে বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষাকে ভালোবাসে তার মায়ের সেই মুখটি তিনি লক্ষ্য করেছিলেন। কথায় কথায় কথকতা, কত রূপকথা আর
ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান, যিনি এখনো এ মিছিলে গুনগুন করে গাইতে পারেন, পাখি সব করে রব, রাতি পোহাইল। বাঙালি মা তার ভালোবাসার ভাষা অর্থাৎ বাংলা ভাষায় তার সন্তানদের শিশুকালে জারি সারি ভাটিয়ালি মুর্শিদি গানের সুর ছাড়াও অনেক কথকতা, রূপকথা এবং ছড়ার ছন্দে লালিত পালিত করেন। মা তার মাতৃভাষাকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন করে দিতে ভাষা আন্দোলনে যে মিছিল বের হয়েছিল তাতে অংশগ্রহণ করেন। মিছিলের মধ্য থেকে যেসব স্লোগান আকাশ বাতাস মুখরিত করেছিল তাকে কবি পাখি সব করে রব বলে তাকে কবি আশরাফ সিদ্দিকী পাখি সব করে রব বলে ২১-এর কবিতায় উল্লেখ করেছেন। যে বাংলা ভাষার জন্য এত প্রাণ বিসর্জন দিতে হলো, সেই বাংলা ভাষাকে সম্মান জানিয়ে ১৯৯৯ সনের ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়। কথকতা। কথকতা একটি প্রাচীন গ্রামীণ লোকশিল্প। কথকরা বিভিন্ন গল্পের ছবি আঁকা পট দেখিয়ে সুর করে গল্প বলে লোকদের মনোরঞ্জনের চেষ্টা করে এবং গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। রূপকথা। রূপকথা হলো ছোট গল্পের একটি ধরন, যাকে মূলত মানুষের কথায় ও কল্পনায় কিছু চরিত্র তুলে ধরা হয়, যেমন রাক্ষস রাক্ষসী, পরী, পশু পাখির কাল্পনিক কথাবার্তা নিয়ে গল্পের আকার দেওয়া। ছড়া। ছড়া তৈরি হয় আকস্মিক, ইররেগুলার। সেখানে থাকে আর্টিফিশিয়ালিটির কোনো স্থান ছড়ায় থাকে না। ছড়ার একটাই ছন্দ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলেছেন ছড়ার ছন্দ, যা একটু দুলকি চালে চলে। ছড়ার মিলে ২ বা ৩ সিলেবল হয়। শেষে কোনো যুক্তাক্ষর থাকবে না। ভাব ছন্দ সহ ছড়ার মধ্যে থাকে ইমেজ ও মিল। প্রিয় বন্ধুগণ, আশা করি তোমরা আশরাফ সিদ্দিকীর ২১-এর কবিতার যে অক্ষরভিত্তিক আলোচনা করা হলো তা বুঝতে পেরেছ এবং পরীক্ষার সময় এই চ্যাপ্টারটি থেকে যেই প্রশ্ন আসুক না কেন তোমরা তা অনায়াসে লিখতে পারবে। তবুও যদি তোমাদের এই কবিতা থেকে বা আরও অন্য কোনো বিষয়ে যা আমি আলোচনা করলাম তার থেকে যদি কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে তারাও যাতে এই ভিডিওটি দেখে নিজের পড়া ঠিকমতো করতে পারে সেদিকে নজর রেখে তাকে শেয়ার করে দেবে। ধন্যবাদ। অপেক্ষায় থাকলাম আরও নতুন কিছু নিয়ে উপস্থাপন করবার জন্য।